উপন্যাস ডায়েরি চ্যানেলের পক্ষ থেকে আপনারা শুনছেন প্রফেসর ওজন চৌধুরী লিখেছেন বন্যা শিকদার কণ্ঠে আমি তাসনোভা পর্ব 17। আচ্ছা, আপনাকে এখন থেকে প্রফেসর বলবো নাকি অফিসার? তবে যাই বলুন না কেন আমার কাছে আপনি অলওয়েজ আমার সেই খাটাস প্রফেসর সাহেব। তো প্রফেসর সাহেব, আপনি কত বড় মাপের একজন প্রফেসর এবং হাই প্রোফাইল অফিসার হওয়া সত্ত্বেও ঠিক কী কারণে আমার মতো একটা সাধারণ মেয়েকে এত গভীরভাবে ভালোবাসলেন? আমার মাঝে তো এমন বিশেষ কিছুই নেই। মৌয়ের এত কৌতূহলী প্রশ্ন শুনে ওজান খানিকটা দুষ্ট হাসল। রোমের মৃদু আলোয় তার চোখের গভীরতা এক লম্হায় বদলে গেল। সে ঝুঁকে এসে একদম মৌয়ের কানের লতির কাছে শীতল মাতাল কণ্ঠে পিছপিছিয়ে বলে উঠল, আপনার মাঝে বিশেষ কিছু তো অবশ্যই আছে মিসেস চৌধুরী, না হলে এই ওজান চৌধুরীকে দ্বিতীয় নারী এত সহজে খায়াল করে কিভাবে? তবে এই বিশেষ কিছুর মাঝে সবচেয়ে বড় বিশেষত্ব হলো আপনি আমার ফিউচার বেবিদের মিষ্টি মাম্মা। আমার কাছে এর চেয়ে বিশেষ আর কোনো কিছুর প্রয়োজন বলে আছে বলে মনে হয় না। নিন, এবার এসব প্রশ্ন রাখা বন্ধ করে শুধুই আমার উপরে ফোকাস করুন। আপনাকে এত কাছে দেখে নিজেকে আর ঠিক রাখতে পারছি না। কেমন মাতাল মাতাল লাগছে, নেশা টেশা আছে নাকি আপনার মাঝে? উজানের এমন খোলামেলা ও তীব্র প্রেমের প্রকাশে মৌ ভীষণ লজ্জা পেয়ে গেল। লাল হয়ে যাওয়া মুখটা লুকাতে সে তড়িঘড়ি করে নিজেকে উজানের চওড়া বুকের একদম গহীনে লুকিয়ে ফেলল। উজানের গায়ে সেই চেনা পুরুষালী সুবাস তাকে এক নিমিষেই শান্ত করে দিল। বউয়ের এমন লজ্জামাখা ও আদরে মুখটা দেখে উজান মনে মনে মুচকে আসলো। ইদানিং এই পাগলি মেয়েটা তাকে ভীষণ বোঝে। উজান ঠিক কী চায়, কোনটা তার অপছন্দ, তার ছোট ছোট ভালো লাগা খারাপ লাগা সবই এখন মৌয়ের নখদর্পণে। উজান অত্যন্ত আদরে মৌকে ভালোবাসার উষ্ণ চাদরে মুড়িয়ে নিজের বুকের সাথে লেপ্টে ধরে রাখল সারাটি রাত। পরদিন একদম ভোরেই রুমে রুমে লাগেজ গুছিয়ে নেওয়ায় তোড়জোড় শুরু হয়ে গেল। গ্রাম থেকে ঢাকায় ফিরতে বেশ খানিকটা সময় লেগে যাবে, তাই এত তাড়াহুড়ো। তালুকদার বাড়ির ডাইনিং টেবিলে সবাই একসাথে বসে সকালের নাস্তা শেষ করেছিল, কিন্তু বিশাল খাবার দাবার সাজানো থাকলেও রোহান একদম নিশ্চুপ চুপচাপ নিথর হয়ে প্লেটের দিকে তাকিয়ে রইল। তার হাতে এক ফোঁটা খাবার পর্যন্ত স্পর্শ করছে না। রোহানের এই অদ্ভুত নীরব আচরণ দেখে উজান কিছুটা ঘটকা খেয়ে বলে ওঠে, কিরে রোহান, খাচ্ছিস না কেন? রোহান খাবার টেবিল থেকে ধীরে ধীরে তার বিষণ্ণ দৃষ্টি উঁচিয়ে উজানের দিকে তাকালো। সে কিভাবে উজানকে বোঝাবে যে তার বুক চিরে রক্তক্ষরণ হচ্ছে, কারণ তার প্রাণভোমরা ফুল আর চিরতরে তাকে এই গ্রামে ফেলে রেখে অন্যের হাত ধরে চলে যাচ্ছে। এই চরম যন্ত্রণা সে সহ্য করতে পারছে না। তবুও সে কোনো মতে নিজের কাঁপতে থাকা মনকে সামলে নিয়ে এক অদ্ভুত স্বরে জিজ্ঞেস করলো, আচ্ছা দোস্ত, তোকে একটা প্রশ্ন করি? কর। উজান ময়ের মুখের পরের লোকমাটা তুলে দিয়ে খুব স্বাভাবিক ও শান্ত ভঙ্গিতেই উত্তর দিল, সাপোজ ভাব মৌকে তুই অসম্ভব ভালোবাসিস, আর তোর সেই মৌকে যদি তোরই খুব কাছে কেউ আচমকা তো তোর থেকে কেড়ে নিতে। কিন্তু রোহানকে তার কথাটা শেষ করতে মৃদুমাত্র সুযোগ দিল না উজান। কেড়ে নেওয়া শব্দটা কানে পৌঁছানো মাত্রই যেন উজান চৌধুরী ধমনীতে থাকা শান্ত রক্ত এক লম্হায় তপ্ত আগ্নেয়গিরির মতো ফুটে উঠল। মুহূর্তের মধ্যে তার ফর্সা মুখমণ্ডল রক্তবর্ণ ধারণ করল। চোখ দুটি একটা হিংস্র ও পৈশাচী লালচে রঙে আচ্ছন্ন হয়ে গেল। সে ততক্ষণে প্রলয়ঙ্কারী গর্জন তুলে, স্টপ ইট রোহান, তাসফিয়া মৌ চৌধুরী ইজ অনলি অ্যান্ড অনলি ওজান চৌধুরী। তাকে আমি ব্যতীত অন্য কেউ অবধি স্পর্শ করার সাহস পাবে না। এখানে কেড়ে নেওয়া তো বহুত দূরের কথা, যে তাকে আমার থেকে আলাদা করার কথা ভাববে তাকে আমি নিচের হাতে কবর দেব, জাস্ট মাইন্ড ইট। উজানের এই হঠাৎ প্রলয় রূপ দেখে ডাইনিং টেবিলের বাকি সবাই স্তব্ধ হয়ে গেল। পরিবেশটা থমথমে হয়ে উঠল। রোহান অবশ্য নিজের আবেগ সামনে নিয়ে একটা তপ্ত হাসি হাসল। সে হাত তুলে হালকা গলায় বলল, কুল ব্রো কুল। আর ইয়ার, আমি তো জাস্ট সাপোজ হিসেবে একটা কথা বললাম। বাই দ্য ওয়ে, সাবধানে ঢাকায় ব্যাক করিস তোরা। দেখা হবে খুব তাড়াতাড়ি আমাদের। আর হ্যাঁ, নিজের বইয়ের একটু বেশি খেয়াল রাখিস। কথাটা শেষ করে রোহান এক ফোঁটা খাবার মুখে না তুলে মৌয়ের দিকে এক গভীর ও তপ্ত শ্বাস ফেলে টেবিল ছেড়ে নিচে গন্তব্যে হেঁটে চলে গেল। পেছনে থেকে উজান, ইফাত আর তন্ময় তাকে বারবার ডেকেও থামাতে পারল না। রোহান কারো ডাক কানেই তুলল না। অতঃপর থমথমে পরিবেশ কাটিয়ে সবাই খাওয়া দাওয়ার পর্ব শেষ করে ঢাকার উদ্দেশ্যে রওনা দিল। দীর্ঘ কয়েক ঘন্টা ক্লান্তি আর জার্নি শেষে সবাই যখন ঢাকায় নিজেদের বাসায় পৌঁছালো, তখন শরীর একেবারে নিস্তেজ হয়ে গিয়েছে। ক্লান্ত শরীর নিয়ে সবাই যে যার রুমে ঢুকে পড়ল। কিন্তু উজান চৌধুরী ঢুকতে না ঢুকতেই শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে আবার শার্ট গায়ে চাপিয়ে বাইরে বের হতে চাইল। তা দেখে মৌ তড়িঘড়ি করে দরজার সামনে দাঁড়িয়ে তার পথ আটকে দাঁড়ালো। চড়া গলায় ধমকের সুরে তুলে, কোথায় যাওয়া হচ্ছে শুনি? একটুও রেস্ট নেবেন না? উজান থমকে দাঁড়িয়ে গেল। মৌয়ের মিষ্টি মুখের দিকে তাকিয়ে সেখানে একটা নিচু হয়ে মৌয়ের ফর্সা কপালে নিজের ঠোঁট ছুঁয়ে দিল। মুচকি এসে আওড়ালো, তখন বললাম না পিচি, টিমের মেম্বারদের সাথে
ওই নিখোঁজের কেসের আপডেট নিয়ে একটু ডিসকাস করতে হবে, তাই আপাতত একটু হেডকোয়ার্টারে যাচ্ছি। খুব জলদি ফিরে আসবো, প্রমিস। তাছাড়া আজ কিন্তু তোমার এক্সামের রেজাল্টও পাবলিশ হবে, মনে আছে তো? একদম টেনশন নিও না। আমি আসার সময় তোমার রেজাল্ট শিট নিয়েই ফিরবো। যদি ফেল করো তাহলে একটা মায়েরও মাটিতে পড়বে না। কথাগুলো শোনা মাত্রই ময়ূর শুকনো ঢোক গেল। রেজাল্ট যে মহা বিপর্যয়কর একটা অবস্থা তা সে আগে হাড়ে হাড়ে জানে। সে পরীক্ষার সময় উজান পাশে ছিল না। সে কয়েকদিন পড়াশোনা একদম চাঙ্গে তুলে রেখে ঘুরে বেরিয়েছে। সেই পরীক্ষায় যে পাশে আসবে না তা ময়ূর খুব ভালো করেই জানা। কিন্তু এখন আসলো আসল চিন্তা হলো প্রফেসরের হাত থেকে নিজেকে কিভাবে বাঁচাবে। মৌ যখন নিজের ভবিষ্যৎ পরিণতি ভেবে মনে মনে হিসাব কষছিল, ঠিক তখনই উজান পেছন থেকে এসে এক টানে তার কোমরটা জড়িয়ে ধরে তাকে মেঝের ওপর থেকে খানিকটা উঁচুতে তুলে নিজের একদম মুখোমুখি করলো। মৌ ভীতু চোখে উজানের দিকে তাকিয়ে রইল, কাপা কাপা গলায় শুধালো, কিছু বলবেন?" উজান ঠোঁটের কোণে একটা বাঁকা হাসি জড়িয়ে শান্ত গলায় বলল, "যাব না ভাবছি হেডকোয়ার্টারে।" কেন?" মৌয়ের বুকে এক লম্হায় ধরফর করে উঠল। "যাব না শুনতে এত দোতলাচ্ছ কেন? ভাবলাম আজকে পুরো দিনটা আমার প্রিয় ওয়াইফিকে উপহার দিই। এখন একটু বেশি বেশি করে ভালোবেসে নিই, যাতে একটু পরে রেজাল্ট জানার পর ডান্ডা পেটাতে পারি। ভালোবাসা আর মাই দুটো মিলে তবে না শোধবোধ হবে নাকি?" মৌ হাঁ করে উজানের দিকে তাকিয়ে রইল। সে মনে মনে পরিকল্পনা করেছিল আজকে উজান হেডকোয়ার্টারে গেলে সারাদিন অন্য কোথাও লুকিয়ে থাকবে, কিন্তু সেই করেও পালি। তবে সে এত সহজে ছেড়ে দেওয়ার পাত্রী নয়। হঠাৎই সে উজানের গলায় দু হাতে জড়িয়ে ধরে অত্যন্ত আদুরে ও মিষ্টি গলায় ডেকে উঠল, "প্রফেসর সাহেব, বলুন ওয়াইফি।" উজান এক পা উপরে তুলল। মৌ এক সেকেন্ডও দেরি না করে উজানের গালে, কপালে আর ঠোঁটে গুনগুন করে 4-4টা চুমু বসিয়ে দিল। মূলত রেজাল্টের মায়ের আর ধমকের হাত থেকে বাঁচানোর জন্য এই নাটক। মৌয়ের এমন হঠাৎ কাণ্ডে উজান এক মুহূর্তের জন্য একদম স্তব্ধ হয়ে গেল। তার কেমন যেন খটকা লাগলো। যে মেয়ে সহজে কাছে আসতে চায় না, সে নিজ থেকে এত প্রেম দেখাচ্ছে, ডালমেকুচ কালাহেন। মৌ এবার আরও এক ধাপ এগিয়ে উজানের নাকে নিজের নাক ঘষে মিষ্টি হাসি উপহার দিল। "আই লাভ ইউ প্রফেসর সাহেব, আপনি অনেক ভালো। আমি আপনাকে আরও দুটো পাপ্পি দিচ্ছি, তবু আপনি প্লিজ এখন হেডকোয়ার্টারে যান। দেশের সিক্রেট সিআইডি অফিসার আপনি, সবার আগে নিজের দায়িত্ব পালন করা আপনার উচিত। আমাকে মার দেওয়ার তো সারা জীবন পারবেন, আপনি বরং এখন কাছে যান, কেমন?" এবার উজান চট করে ধরে ফেলল মৌ কেন এত ভালোবাসার পসটা সাজিয়ে বসেছে। সে মনে মনে একটা দুষ্টু হাসি হাসলো, অতঃপর মৌকে আলতো করে পাচা কোলে নিয়ে বিছানায় শুইয়ে দিল এবং নিজে তার ওপরে খানিকটা ঝুঁকে পড়ল। কপালে লেপ্টে থাকা এলোমেলো চুলগুলো হাত দিয়ে সরিয়ে দিতে দিতে বলল, "লাভ ইউ টু মাই ওয়াইফি, বাট আমি তো এখন আর কোনোভাবেই বাইরে যাচ্ছি না। আপনি তো আপনার এই ভালোবাসা দিয়ে আমাকে একদম ঘায়াল করে দিলেন। আর এমন মাতাল অবস্থায় গাড়ি চালিয়ে বাইরে গেলে সর্বনাশ হয়ে যাবে। কিছু হবে না, যান না প্লিজ।" মৌ তড়িঘড়ি করে উজানকে ঠেলতে লাগলো। শয়তান চেমড়ে একটা, বাইরের হাত থেকে বাঁচার জন্য আর কত বড় নাটক বাঁচা হয়েছে রে মেয়েটা। চুপচাপ এখানে বসে থাকো, রেজাল্ট একটু পর এমনিতেই আমার ল্যাপটপে চলে আসবে। প্রতিটি পরীক্ষা কত সুন্দরভাবে দিয়েছ, আজ তার সবকটা হিসাব নেব। অত পাম দিয়েও লাভ হবে না। উজান চৌধুরী আজ কোনো বাহানা শুনবে না। জাস্ট রেডি হও ম্যাডাম। বউয়ের ফর্সা মুখটা মুহূর্তের মধ্যেই একদম ফ্যাকাশে হয়ে গেল। সে কাচুমাচু হয়ে বিছানায় সোজা হয়ে বসল। আর ঠিক সেই সময় উজান তার গায়ের শার্ট আর প্যান্ট খুলে ফেলে একটা আরামদায়ক ট্রাউজার পরে উন্মুক্ত গায়ে ল্যাপটপটা নিয়ে বিছানায় এসে বসল। যেহেতু বাইরে যাচ্ছে না, তাই ভারী ফর্মাল পোশাক পরে থাকার কোনো মানে হয় না। উজানের এমন খালি গায়ে ধপাস করে পাশে বসা দেখে মৌ চিৎকার করে উঠল, "এই, আপনার কি কোনো লজ্জা শরম নেই নাকি? একটা মেয়ে মানুষের সামনে এভাবে খালি গায়ে বসে আছেন? চোখে তো একটু পর্দা রাখুন।" মৌয়ের এই বোকা প্রশ্নে সরে উজান ল্যাপটপ থেকে চোখ সরিয়ে উচ্চস্বরে হেসে উঠল। সে ল্যাপটপের স্ক্রিন থেকে নজর সরিয়ে স্থির ও মাতাল চোখে মৌয়ের দিকে তাকালো। ঠোঁটের কোণে পাকা হাসি ফুটিয়ে বলল, "কেন ম্যাডাম, আমাকে এভাবে দেখে কি আপনার ভিতরে কিছুমিছু করতে ইচ্ছে হচ্ছে নাকি? তা ইচ্ছে করবেই না বা কেন বলুন? এত কিউট, ড্যাশিং, হ্যান্ডসাম আর সিক্স প্যাকওয়ালা বর পাশে থাকলে কি কোনো মেয়ের স্বাভাবিক থাকতে পারে? চলুন চলুন, রেজাল্ট আসার আগেই স্টার্ট করি।" উজান যেই না দুষ্টুমি করে মৌয়ের দিকে একটু এগিয়ে যেতে চাইলো, অমনি মৌ তাকে একটা সজোরে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিল। কটমট চোখে তাকিয়ে ঝেঁঝে উঠল, "নির্লজ্জ পুরুষ, বেহায়াপনা বন্ধ করুন।" ঠিক তখনই উজানের ল্যাপটপে একটা টোং করে ইমেইল আসার আওয়াজ হলো। উজান সাথে সাথে মৌয়ের ওপর থেকে নজর সরিয়ে ল্যাপটপের স্ক্রিনের দিকে অতি আগ্রহে মনোযোগ দিল। কিন্তু মেসেজটা ওপেন করতেই উজানের চোখ জোড়া যেন ছানাপড়া হয়ে কপালে ওঠার উপক্রম হলো। সে একবার হতভম্ব হয়ে ল্যাপটপের স্ক্রিনের দিকে তাকাচ্ছে।
তা পরক্ষণে রক্তচক্ষু নিয়ে বিছানায় কাঁচুমাচু হয়ে বসে থাকা মৌয়ের দিকে তাকাচ্ছে। রুমে কয়েক সেকেন্ডের এক ভৌতিক নীরবতা নেমে এলো। হঠাৎ করেই পুরো রুম কাঁপিয়ে চিৎকার দিয়ে উঠল উজান। হোয়াট দ্য হেল পিচ্ছি, সব সাবজেক্টে 9, আরেকটায় 11 আর একটায় 7, এসব কি পিচ্ছি? তোমার এক্সাম মার্কস এর চেয়ে আমার ইয়ের সাইজ বড়। নষ্টমাতার কারখানা। আমি আমার ওয়াচ আর ব্রেসলেটসের সাইজের কথা বলেছি, এসব নোংরা কথা নয়। মৌ প্রথমে ভয়ের চোটে চোখ দুটো গোল গোল করে তাকালেও হুট করে উজানের মুখে সেই আজব তুলনায় শুনে তার চোখের জল নিমিষে হাওয়া হয়ে গেল। সে কপা কুচকে যেই কিছু জিজ্ঞেস করতে যাবে তার আগে উজান নিজে তোতলাতে তোতলাতে চিৎকার করে উঠল, নষ্টমাতার কারখানা, এখনো পচা কথা ভাবছ? মৌ আর হাসি থামিয়ে রাখতে পারল না। সে বিছানায় শুয়ে পড়ে দু হাতে পেট চেপে ধরে খিলখিল করে অট্ট হাসিতে ফেটে পড়ল। উজানের ফর্সা মুখে তখন রাগের তীব্র ঝিলিক মারছে। একদিকে 3-3টে গুরুত্বপূর্ণ সাবজেক্ট ডাব্বা মেনে ফেল করেছে, তার উপরে আবার উজানের সামনে এমন নির্লজ্জের মতো হেসে গড়াচ্ছে। কি পরিমাণ বেহায়া আর টঙ্কি হলে একটা মেয়ে এমন কাণ্ড করতে পারে? উজান এক চটকায় ল্যাপটপটা পাশে সরিয়ে রেখে বাঘের মতো গর্জে উঠল, স্টপ ইট পিচ্ছি, 3-3টে সাবজেক্টে ফেল করে এখন আবার নির্লজ্জের মতো হেসে গড়াচ্ছ। একটুও শরম লজ্জা করে না? মাই হাসি থামিয়ে ঠোঁট উল্টে নির্দোষ মুখে বানিয়ে বলল, আমার আবার কি দোষ? আপনি নিজেই তো পচা কথা বললেন। কি যেন বললেন? ও হ্যাঁ। মৌয়ের মুখের থেকে কথাটা বের হওয়ার আগেই উজান এক ক্ষিপ্র ঝাটকায় এগিয়ে এসে নিজের শক্ত হাতের তালু দিয়ে মৌয়ের মুখ চেপে ধরল। চোখে মুখে অগ্নিরূপ ফুটিয়ে ধমকে বলল, বেয়াদব নিয়ে, একদম চুপ করো। আমি যাই বলি না কেন তোমাকেও এসব রিপিট করতে হবে কেন? মুখে একটুও লাগাম নেই তোমার? মৌ নিজের সমস্ত শক্তি দিয়ে উজানের হাত দুটো নিজের মুখ থেকে সরিয়ে দিল। তারপর এক লাফে বিছানায় সোজা হয়ে দাঁড়িয়ে দুই কোমরে দুই হাত চেপে ধরে কর্কশ কণ্ঠে টিপ্পানি কাটল, ও আপনি নিজ মুখে আজে বাজে কথা তো বললেন, ধোয়া তুলসী পাতা, আর আমি কেবল সেটা জাস্ট রিপিট করতে গেলেই মহাদোষ। আর 3টা সাবজেক্টেই তো ফেল করেছি, তার জন্য অত চিৎকার করে পাহাড় মাথায় তোলার কি আছে শুনি? উজানের মাথার রগগুলো রাগে রিরিও করে তপ্ত হয়ে উঠল। সে চোখ বড় বড় করে দাঁত দাঁত চেপে আওড়ালো, ফেল করে আবার এত বড় বড় মুখ করে আমার সামনে দাঁড়িয়ে তর্ক করছো? শয়তান ছেমড়ি! আপনি শয়তান, আপনার 14 গোষ্ঠী শয়তান, আসছে আমাকে শয়তান বলতে। উজানের চোখ জোড়া মুহূর্তের মধ্যেই ছানা পড়া হয়ে গেল। উজান নিজের চোখ দুটো লাল করে চোখ রাঙিয়ে থমথমে গলায় কড়া ধমক দিল, পিচ্ছি জাস্ট স্টপ ইট প্লিজ। আমার মাথা কিন্তু এখনো গরম হয়ে আছে, ভীষণ রাগ হচ্ছে বলে দিচ্ছি। মৌ একটুও পিছল না, বরং এক পা এগিয়ে নিচে কোমর দুহাতে গুজে উজানের চোখের দিকে চেয়ে দ্বিগুণ তেজ নিয়ে চেঁচিয়ে উঠল, রাগ হচ্ছে বললেই হলো নাকি? আমি এমন কি মহাভারত অসত করেছি যে আপনি আমার সাথে এমন বিহেভ করছেন? মারবেন নাকি আমাকে? মারেন, মারেন দেখি। উজানের সহজ শক্তির সহ্য শক্তির বাঁধ এবার একেবারে ভেঙে চুরমার হয়ে গেল। সে এক কদম এগিয়ে এসে মৌয়ের একদম মুখোমুখি দাঁড়িয়ে দাঁতে দাঁত চেপে গর্জন তুলে বলল, ইডিয়েট মেয়ে, 3-3টে সাবজেক্টের ডাব্বা মেরে ফেল করে এখন উল্টো আমার সামনে দাঁড়িয়ে মুখে মুখে এত বড় বড় কথা বলছো? আর একটা ফালতু কথা যদি তোমার মুখ থেকে বের হয় তবে এক থাপ্পড় মেরে মুখের সব কথার দাঁত ভেঙে দেব। সঙ্গে সঙ্গে মৌ উজানের হাতে কামড় বসিয়ে দিল। মৌয়ের এমন হঠাৎ আকস্মিক আক্রমণে উজান কয়েক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। হাতের তালুর উল্টো পিঠে তীব্র ব্যথায় তার মুখের অবয়ব কুঁকড়ে উঠল। সে নিজের সমস্ত জোর দিয়ে হাতটা ছাড়ানোর চেষ্টা করল, কিন্তু মৌ যেন নিজের ভেতরে সমস্ত রাগ আর ক্ষোভ আজ দাঁত দিয়ে উজানের হাতেই উগড়ে দিচ্ছে। কিছুতেই কামড় আলগা করছে না। উজান নিজের মেজাজ আর ধরে রাখতে পারল না, বাজকই গলায় চেঁচিয়ে উঠল, শ্বশুরের মেয়ে, ছাড়ো বলছি। আমার হাতটা যদি চিবিয়ে খাবে নাকি? পৃথিবীতে খাওয়ার এত এত সুস্বাদু জিনিস থাকতে কেবল আমার এই রক্ত কেন তোমায় খেতে হবে? আল্লাহ গো, বাঁচাও আমায় এই রক্তচোষা ডাইনির হাত থেকে। কয়েক সেকেন্ড পর মৌ যখন উজানকে ছেড়ে দিল তখন উজানের ফর্সা হাতে তার ধারালতাতে স্পষ্ট লাল দাগ বসে গিয়েছে। উজান চোখ পাকিয়ে তার দিকে তাকালো, কিন্তু মৌয়ের সেদিকে বিন্দুমাত্র ভীতু বা ভুরুক্ষেপ নেই। সে উল্টো দুই চোখে ছোট ছোট করে আরও রাগে দৃষ্টি ছুড়ে দিল উজানের দিকে। উজান হাত কষতে কষতে অতিরিক্ত রাগে কিচকিচ করে বলে উঠল, এসব কোন ধরনের বাচ্চাদের মতো পাগলামি পিচ্ছি? তুমি কি এখনো 5 বছরের বাচ্চা রয়েছ? বয়স তো কম হলো না, তবুও এখনো এসব পাগলামি করতে হবে তোমাকে? একে তো 3-3টে সাবজেক্টে ডাব্বা মেরে বসে আছো, আবার সেটা মুখ বড় করে আমার সাথে তর্ক করছো। ভালো রেজাল্টের কথা না হয় বাদই দিলাম, তাই বলে টেনে টুনে পাস মার্কটুকু তুলতে পারলে না? আদরে আদরে একদম বাদর হয়েছ তুমি। আসলে আমি তো, মৌ আমতামতা করে কিছু একটা বলতে চাইলো, কিন্তু উজান তাকে কিছু বলার সুযোগ দিল না। জাস্ট শাট আপ। আজ থেকে তোমার ফোন চালানো, সবসময় আড্ডা দেওয়া, ঘুরতে যাওয়া সব বন্ধ। একটা জিনিস মুখ দিয়ে বের করার আগেই তোমার সামনে এনে হাজির করি, আর তুমি সামান্য পরীক্ষায় পাস মার্কসটুকু তুলতে পারো না। কই, তোমার থেকে মেহেরও তো পরীক্ষা দিয়েছে,
ও যদি ভালো মার্কস পেয়ে পাশ করতে পারে, তবে তুমি মিনিমাম টেনে টুনেও তো কেন পাশ করতে পারলে না? জীবনটা কি শুধু খেলাধুলা আর রং ঢং করার জায়গা মনে হয় তোমার? উজানের মুখে এমন রামধমক শুনে মহির ফর্সা মুখটা মুহূর্তের মধ্যে ফ্যাকাশে হয়ে গেল। সে যে পড়াশোনায় খুব একটা পারদর্শী নয় তা উজান প্রথম থেকেই খুব ভালো করেই জানে। তবে রেজাল্ট খারাপও হয়েছে বলেই এভাবে মিহিরের সাথে তুলনা করে হ্যারাস করবে তা মৌ স্বপ্নেও ভাবেনি। সবাই পরীক্ষা দিলে যে সবাইকে প্রথম হতে হবে বা এক চান্সে পাস করতে হবে এমন তো কোনো কথা নেই। তাছাড়া এটা তো কোনো ফাইনাল পরীক্ষা ছিল না, স্ট্রিপ একটা সেমিস্টার এক্সাম। এমনিতেও সে উজানের খুব সামান্য বকাতেও মনে বড্ড আঘাত পায়। আর সেখানে আজ হাজারটা প্রমাণের সামনে দাঁড়িয়ে সবার সাথে তুলনা করে এভাবে অপদস্থ করায় তার বুকের ভেতরটা যেন দু টুকরো হয়ে গেল। চোখের কোণে জল চলে এলেও সে নিজেকে শক্ত রাখার আপ্রাণ চেষ্টা করলো। তোতলাতে তোতলাতে কাপা কণ্ঠে শুধালো, আপনি এমন করছেন কেন প্রফেসর সাহেব? ইডিয়েট একটা! ফেল করে আবার জিজ্ঞেস করছো আমি কেন এমন করছি? ফাজলামো করছো তুমি আমার সাথে? কিছু বলছি না বলে 3 দিন মাথায় বেশি চড়েছ? দুর্বল থাকবোই না আমি এখানে। কথাটা বলে উজান রাগে রক্তচক্ষু নিয়ে গটগট করে রুম থেকে বেরিয়ে গেল। মুখ এবার শূন্য ফ্যাকাশে চোখে তার চলে যাওয়ার পথের দিকেই তাকিয়ে রইল। চোখের কোণ বেয়ে এক ফোঁটা তপ্ত জল গড়িয়ে পড়ল। সামান্য একটা রেজাল্ট খারাপ হওয়ার জন্য মানুষটা তাকে এতটা পর করে দিল। উজান সোজা নিচে নেমে নিজের বাইকটা স্টার্ট দিল। মনের ভেতরে জমা সমস্ত রাগ, ক্ষোভ আর বিরক্তি যেন বাইকের এক্সিলেটরে গিয়ে আছড়ে পড়ল। ঝড়ের বেগে বাইক চালিয়ে দ্রুত হেডকোয়ার্টারে একটা আন্ডারগ্রাউন্ড সেলে গিয়ে পৌঁছাল। তার মুখের অবয়ব তখনই অতিরিক্ত রাগ ও রক্তচাপে একেবারে টকটকে লাল হয়ে আছে। উজান বিদ্যুৎ গতিতে আন্ডারগ্রাউন্ডের গোপন রুমটার ভেতরে গিয়ে প্রবেশ করলো। সেই রুমে অলরেডি তার টিমের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিল। আর তাতে ঠিক মাঝখানে চেইন দিয়ে বাঁধা অবস্থায় দুজন লোক হাঁটু গেড়ে বসে আছে। অন্যান্য সদস্যরা উপস্থিত। গ্রাম থেকে নারী পাচার ও নিখোঁজের জন্য জড়িত থাকা সন্দেহ এদের গ্রেপ্তার করে আনা হয়েছে। তাদের মধ্যে একজন বয়স্ক আর অন্যজন তরুণ যুবক। উজানকে প্রবেশ করতে দেখে তন্ময় তড়িঘড়ি করে এগিয়ে এলো। হতাশ কণ্ঠে নিচু স্বরে বলল, কোনো লাভ হচ্ছে না দোস্ত। কোনোভাবেই মুখ খুলছে না ওরা। শত আঘাত চেষ্টার পরেও স্বীকার করছে না এদের মূল লিডারকে। উজানের 1 সেকেন্ডের জন্য কোনো কথা বলল না। তার ভেতরে সমস্ত জমে থাকা ময়ের ওপরে রাগ আর এই ক্রিমিনালদের ওপরে আক্রোশে একসাথে যেন বিস্ফোরিত হলো। সে দলিত গতিতে পাশে দেওয়ালের সাথে রাখা একটা ভারী শক্ত লোহার রড নিজের হাতে তুলে নিল। এক মুহূর্ত সময় না দিয়ে উজান অন্ধের মতো রডটা দিয়ে হাঁটু করে বসে থাকা যুবকের পিঠে আর পায়ে সজোরে আঘাত করতে শুরু করলো। লোহার রডে প্রতিটি আঘাতে ছেলেটির হাড়গোড় ভেঙে যাবার বিভৎস শব্দ হতে লাগলো। রুমের ভিতরে তাজা রক্তের গন্ধ ছড়িয়ে পড়ল। ছেলেটি জামা কাপড় ছিঁড়ে ফিনকি দিয়ে রক্ত বের হতে দেখেও ওজানের চোখে মুখে বিন্দুমাত্র দয়া ফুটল না। হুট করে ওজান রডটা পাশে ছুঁড়ে ফেলে দিয়ে এক ঝটকায় ছেলেটির রক্ত ভেজা কলার আর চুল মুঠো করে ধরে নিজের একদম মুখোমুখি নিয়ে এলো। তারপর হুঙ্কারে পুরো রুম কাঁপিয়ে উঠল। তোদের আসল লিডারকে কোথায় নিয়েই রাখা হয় গ্রাম থেকে নিখোঁজ হওয়া নিষ্পাপ মেয়েদের? কিন্তু ছেলেটির মুখ থেকে তখনও কোনো রেসপন্স এলো না। তারা এই নীরবতা দেখে ওজান আরও কয়েকগুণ বেশ রাগান্বিত হয়ে উঠল। সে পাশের তন্ময়ের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আবারও ছেলেটির চিবুক ধরে গর্জে উঠল। কি হলো, কথা বলছিস না কেন? সাপের 5 পা দেখেছিস? ছেলেটি ব্যথায় গঙ্গাতে গঙ্গাতে ভাঙা গলায় উত্তর দিল, আপনারা যা ইচ্ছে করেন আমাদের সাথে স্যার, তবুও আমরা কিছু বলবো না। মরদের ভয় নেই তোদের? উজানের চোখ দুটো থমথমে হয়ে এলো। পাশের বয়স্ক লোকটি ভয়ের কারণে বারবার শুকনো ঢোক গিলছে। একজন বয়স্ক মানুষের গায়ে হাত তুলতে উজানের নীতিতে পাচ্ছিল। তাই সে এতক্ষণ ধরে পুরোটা রাগ এই যুবকের উপরে উগড়ে দিচ্ছিল। কিন্তু এই ছেলেও যখন মুখ খুলতে নারাজ, তখন উজানের ভেতরে পৈশাচিক রূপটা জেগে উঠতে বাধ্য। ঠিক তখনই ছেলেটি বলে, ভয় করে আর কি হবে স্যার? আপনাদের সত্য কথা বললেও আমাদের ওপাশে লিটারের লোকগুলো মেরে ফেলবে, আর না বললেও আপনারা ছাড়বেন না। আমাদের কপালে মরণে লেখা আছে। তুই কেবল মুখ খোল, তোদের ফুল প্রোটেকশন আর সেফটি সিআইডি দেবে। 1000টা মেয়ের জীবন নরকের মুখে ঠেলে দিয়েছিস তোরা, তবুও তোদের ভেতরে বিন্দুমাত্র অনুশোচনা হচ্ছে না। তোরা যে মেয়েগুলোকে বিক্রি করে দিয়েছিস, তারাও তো কারো না কারো বোন, কারো না কারো মেয়ে। সামান্য কিছু টাকার লোভে তোরা এতটা নিচে নামতে পারলি? স্যার, এসব নৈতিক কথা বলে আমাদের কোনো লাভ হবে না। আপনার যা ইচ্ছে তাই করুন, আমরা কিচ্ছু বলবো না। ছেলেটির উত্তরে ওজান বিন্দুমাত্র সন্তুষ্ট হতে পারল না, বরং তার রগে রগে আগুন জ্বলে উঠল। আসামিদের তীব্রতা দেখে কোনো কথা না বলে আচমকা ওজান নিজের কোমরে থেকে রিভলভারটা টেনে বের করলো। কয়েক সেকেন্ডের মাঝে ছেলেটির পা পায়ে সোজাসুজি টিকার চেপে শুট করে দিল। গুলিটা পিস্তল থেকে বের হয়ে চিরে ভেতরে সেথিয়ে গেল। ছেলেটি চিৎকারে আঁচড়ে পড়ল পুরো রুম জুড়ে।
কিন্তু উজান বিন্দুমাত্র বিচলিত হলো না। সে একদম শান্ত চোখে ছেলেটির দিকে তাকিয়ে এক ঝাঁঝা বিষাক্ত হাসি হাসল। উজান চৌধুরী ডিকশনারিতে ওয়ার্নিং বলে কোনো ওয়ার্ড নেই। মরতে যখন তোরা প্রস্তুতি আছিস, তবে শান্তিতে নয়, একটু ভয়ঙ্কর ও যন্ত্রণাদায়ক ভাবেই মারি তোদের। তন্ময় জ্বলন্ত রডটা নিয়ে আয় তো। ছেলেটির গুলিতে আর যন্ত্রণায় তীব্র চিৎকার করতে লাগলো। পা থেকে গলগল করে গরম রক্ত ঝরতে ছড়িয়ে পড়েছে। ঠিক তখনই টিমের একজন সদস্য রক্তপাতের জ্বলন্ত রড নিয়ে তাদের দিকে এগিয়ে এলো। সে সতর্কভাবে রডটি উজানের হাতে তুলে দিল। উজান রডটি হাতে নিয়ে পাশে থাকা সেই ফ্যাকাশে হয়ে যাওয়া বয়স্ক লোকটির দিকে তাকিয়ে একটা তাচ্ছিলের হাসি আসলো। চাচা যান, মাইন্ড করবেন না, এই ছেলের পর নেক্সট টার্গেট কিন্তু আপনি নিজে। কথাটা বলে উজান যেই না জ্বলন্ত রডটা রক্ত ভেজা ছেলেটি খোলা পিঠের মাংসে চেপে ধরতে গেল, অমনি বয়স্ক লোকটি আর স্থির থাকতে পারল না। সে ভয়ে আতঙ্কে চিৎকার করে হাত জোর করে বলে উঠল, কইতাছি কইতাছি বাবা, দাঁড়াও, আমি সব কইতাছি। কাল লিগা আমরা কাজ করতাম, তুমি দয়া কইরা এই পোলাটারে আর কষ্ট দিও না। সায়রা দৌড়ে উজানের চোখের কোণে মুহূর্তের মধ্যে পরম তৃপ্তির এক ফলে হিংস্র হাসি খেলে গেল। আহত যুবকটি শত বারণ করা সত্ত্বেও জীবনের ভয়ে বয়স্ক লোকটি একে একে সেই নিখোঁজ সিন্ডিকেটের নৈপথ্য থেকে আসা মাস্টার মাইন্ডের নাম উজানদের সামনে ফাঁস করে দিল। তার মুখ থেকে নামটা শোনা মাত্রই উপস্থিত সকল মেম্বার আর তন্ময় তীব্র শিহরণে শিউরে উঠল। যে মানুষটার নাম উঠে এসেছে, সমাজে তার ব্যাপক প্রভাব প্রতিপত্তি। উপযুক্ত ও নিখুঁত প্রমাণ ছাড়া সেই হাই প্রোফাইল লোকটাকে ছোঁয়া বা গ্রেপ্তার করা একেবারে অসম্ভব। কাজের আসল সূত্র হাতে পেতেই উজান হঠাৎ শান্ত হয়ে গেল। সে রডটা পাশে ফেলে দিয়ে বরফ শীতল গলায় টিম মেম্বারদের উদ্দেশ্যে আওড়ালো, গাইস, এদের একটু ভালো করে ডিম থেরাপি দাও, আর তন্ময় চল আমার সাথে। কথাটা শেষ করে উজান আহ্বান করে আন্ডারগ্রাউন্ড সেলের দরজা ঠেলে বাইরের দিকে হেঁটে গেল। সে খুব ভালো করেই জানে সামনে থাকা ভয়ঙ্কর আর রক্তের খেলা অপেক্ষা করেছে। নিজের জীবনের বিনিময়ে হলেও দেশকে বাঁচাতে হবে। সাজের আধার নেমে আসার ঠিক পরপরই বাসায় ফিরল উজান। সারাদিনে কেসের অমানবিক ক্লান্তি আর আন্ডারগ্রাউন্ডের সেলের সেই ভয়ঙ্কর রক্তের খেলার পর পার করে নিজের রুমে ঢুকতেই সে চোখ দুটো যেন কাউকে খুঁজতে ব্যস্ত হয়ে পড়ল। কিন্তু পুরো রুমে বউ নেই। মুহূর্তের মধ্যেই এক অদ্ভুত শূন্যতায় উজানের বুকের ভেতরটা কেমন যেন ধরপড় করে উঠল। আর এক সেকেন্ডেও সময় নষ্ট না করে সে ওই ক্লান্ত শরীর নিয়ে ধীর পায়ে মেহেরের রুমের দিকে এগিয়ে এলো। রুমের দরজায় আলতো খাঁচে উকি দিতেই এক পরম ভালোবাসার দৃশ্য তার চোখে পড়ল। মৌ চুপচাপ মেহেরের কোলে মাথা রেখে শুয়ে আছে। দুইজন মিলে গল্প করছে আর মেহের অতি মমতায় মৌয়ের মাথায় এলোমেলো চুলগুলো মিলি কেটে দিচ্ছে। দৃশ্যটা দেখে উজানের দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। সকালে নিজে করা আচরণের কারণে মেয়েটার মন এমনিতেই ভেঙে চুরে চুরমার হয়ে আছে, তাই এখন গিয়ে তাকে আরও বিরক্ত করার ইচ্ছে হলো না তার। উজান নিঃশব্দে সেখান থেকে পা বাড়িয়ে নিচের রুমে ফিরে এলো। ঝটপট শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে ল্যাপটপ আর ভার্সিটির কিছু জরুরি পেপার্স নিয়ে বসে পড়ল নিজেকে ব্যস্ত রাখার আশায়। এর কিছুক্ষণ পর ডিনার করার জন্য ডেকে গেলেন মা মৌসুমী চৌধুরী। সারাদিনের ধকল শেষে পেটে প্রচণ্ড ক্ষুধা থাকায় উজান এক কথায় ডাইনিং টেবিলের দিকে এগিয়ে গেল। কিন্তু টেবিলে বসতেই সে খেয়াল করল পরিবারের সবাই তার দিকে কেমন যেন করে একটা থমথমে ও অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে। উজান অবশ্য চোখ দেখে সবটা আজ করতে পারল। ডাইনিং টেবিলে সবাইকে দেখতে পেলেও শুধু মৌকে দেখতে না পেয়ে উজান নিচু গলায় মাকে শুধালো, আম্মু নিচে কই? মৌসুমী চৌধুরী ততক্ষণে রাগ প্রকাশে গটিয়ে উত্তর দিল, নিজে খেতে এসেছিস, নিজে চুপচাপ খেয়ে রুমে চলে যা। কারোর জন্য এখন আর দরদ না দেখালেও চলবে। মায়ের গলায় এমন তীব্র রাগ দেখে উজান আর কথা বাড়াল না। না খেয়ে উঠে যাওয়া যাবে না বলেই কোনো রকমে গুটি কয়েক ভাত মুখে গুজে টেবিল ছাড়ল। নিজের উপর তীব্র বিরক্তি আর রাগ আষ্টে পড়েছে তার। সকালের রেজাল্টের জন্য মেয়েটার সাথে অত বাজে ব্যবহার করার পর সারাটা দিনটা কেটে গেল। মৌ তাকে একটা কলও করেনি। এমনকি উজান যে নিজে বারবার কল ব্যাক করেছে, মৌ তার একটা ফোনও ধরেনি। বাসায় এসেও তা এতক্ষণ হলো, অথচ মেয়েটা একেবারের জন্য উজানের সামনে আসা প্রয়োজন মনে করেনি। যত রাত ধীরে ধীরে গভীরতর হতে লাগলো, উজানের বুকের ভেতরে শূন্যতা আর মোচড় তত তীব্র হয়ে উঠতে লাগলো। বিয়ের পর থেকে আজ অব্দি একটা রাতও এই পাগলি মেয়েটাকে নিজে বুক ছাড়া করে ঘুমিয়েছে বলে মনে পড়ছে না উজানের। কিছুক্ষণ ছাদে গিয়ে একা একা অন্ধকারের দিকে তাকিয়ে সিগারেট ফুঁকল উজান। তারপর আবার রুমে ফিরে এসে উন্মাদের মতো এদিক ওদিকে পায়চারি করলো, কিন্তু মনে কোনোভাবেই শান্তি হতে চাইছে না। দেওয়ালে ঘড়ি কাটাই তখন রাত 12:30 বাজে। আর এক সেকেন্ডও ধৈর্য ধরা উজানের পক্ষে সম্ভব হলো না। সে অবশেষে নিজের রুম ত্যাগ করল। প্রথমে মনে করেছিল মৌ হয়তো আরিয়ানের রুমে, কিন্তু পরক্ষণে মনে পড়ল আরিয়ান তো চট্টগ্রামে ঘুরতে গিয়েছে।
তারপর ইফাতের রুমের সামনে গিয়ে এক মুহূর্তের জন্য থামলো সে, কিন্তু ভেতর থেকে রুম বন্ধ। তাছাড়া মৌত আর অতটাও অবস্থায় সে মাঝরাতে তাদের ব্যক্তিগত মুহূর্তে হস্তক্ষেপ করবে। তাহলে বাকি থাকে আর একমাত্র রুম, একটা, তার মায়ের রুম। উজান দ্রুত পায়ে মা মৌসুমী চৌধুরীর রুমের সামনে গিয়ে দাঁড়ালো। দরজায় আলতো দুটো টোকা দিতে ভেতর থেকে কর্কশ ও বিরক্তি মায়ের কণ্ঠের আওয়াজ ভেসে এলো। রাত বেরোতে ডিস্টার্ব করছিস কেন? নিজের রুমে গিয়ে শান্তিতে ঘুমাতে পারিস না? দরজাটা সামান্য ফাঁক হতেই মৌসুমী চৌধুরী ছেলের দিকে চোখে রাঙিয়ে দাঁড়ালেন। উজান ভালো করে বুঝতে পারল ছেলের ওপরে মা কতটা চটে আছেন। উজান অসহায় ও নিজস্বরে আজই জানল, আম্মু, পিচ্চিটা এখানে আছে, ওকে নিজের কাছে নিয়ে যেতে এসেছি, ওকে নিয়ে চলে যাব, আর তোমাদের ডিস্টার্ব করব না, প্রমিস। মৌসুমী চৌধুরী হাত দুটো বুকের কাছে বেঁধে স্পষ্ট গলায় সাপ জানিয়ে দিলেন, আমার বৌমা তোর রুমে যাবে না, তুই নিজের রুমে গিয়ে শুয়ে পড়। ওজান মায়ের এমন জবাবে মোটেও অবাক হলো না, বরং একটা দীর্ঘশ্বাস পেলে অত্যন্ত আকুল গলায় আবারও বলল, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড আম্মু, পিচিকে ছাড়া আমার একটুও ভালো লাগে না, ঘুম আসছে না আমার, প্লিজ ওকে আমার কাছে দিয়ে দাও না। মৌসুমী চৌধুরী আগের মতো রাগী গলায় প্রশ্ন ছুড়ে দিলেন, মেয়েটাকে সকালে বকার সময় মনে ছিল না তাকে ছাড়া তোর ভালো লাগে না? আম্মু প্লিজ একটু বোঝার চেষ্টা করো। হ্যাঁ, আমি ওকে একটু বকেছিলাম তখন, কারণ আমার মাথায় রাগ চড়ে গিয়েছিল। আচ্ছা তুমি বলো আম্মু, আমি কি এমনি এমনি বকেছি? সারাদিন টুটু টুটু করে ঘুরে বেড়াই, পড়াশোনায় পও করে না, 3টা সাবজেক্টে ডাব্বা মেরে ফেল করে বসে আছে। তুমি বুঝতে পারছো প্রিন্সিপাল স্যার কি ভাবছেন? তাছাড়া আমার মতো একজন প্রফেসরের ওয়াইফ হয়ে 3টে সাবজেক্টে ফেল করলে বাইরের লোক কি বলবে বলো তো? তুই কবে থেকে বাইরের লোকের ফালতু কথায় কান দেওয়া শুরু করলি উজান? কথাটা পেছন থেকে শোনা মাত্রই উজান ঘুরে তাকালো। গেস্ট রুম থেকে তীর পায়ে বেরিয়ে আসছিল আরিফুল চৌধুরী। তিনি সোজা এসে ছেলের মুখোমুখি গিয়ে দাঁড়ালো। বাবার মুখের এমন ধারালো প্রশ্ন শুনে উজান গম্ভীর ও থমথমে গলায় বলল, ড্যাড, আমি লোকের কথায় কান দিচ্ছি না, তবে মেয়েটা পড়াশোনায় পুরো চাঙ্গে তুলে রেখে এভাবে বেখেয়ালি হয়ে ঘুরবে, এটা অন্তত আমি মানতে পারছি না। আম্মু প্লিজ আমার পিচ্চির কাছে আমাকে যেতে দাও। উজান এবার আর দাঁড়িয়ে না থেকে সোজা মায়ের রুমের ভিতরে ঢুকে যেতে চাইলে, কিন্তু মৌসুমী চৌধুরী একদম দরজার মাঝখানে দাঁড়িয়ে পথ আটকে দিলেন। উজান নিজের সমস্ত বিরক্তি চেপে রেখে আবারও অনুনয় করল, আম্মু, আমি সত্যিই এখন কোনো ঝগড়া করার মোটে নেই, আমি জাস্ট আমার বউকে নিয়ে চলে যাব। বললাম তো, পাবি না তুই তোর বউকে। মৌসুমী চৌধুরী নাচর বান্দা। উজান একেবারে হতাশ হয়ে পড়ল। একে তো মৌকে ওই সামান্য রেজাল্টের কারণে সকালে তীব্রভাবে বকা দেওয়ার জন্য 3.5 ধরে নিজের প্রতি এক অদ্ভুত ঘৃণা হচ্ছিল, আর এখন নিজের মাও তাকে মৌয়ের কাছে যেতে দিচ্ছে না। উজান নিজের ভেতরে পরিচালী জেদ আর অহংকার বিসর্জন দিয়ে আবেগপ্রবণ হয়ে কাতর কণ্ঠে শুধালো, আম্মু দাও না আমার বউটাকে আমার বুকে ফিরিয়ে, তাকে ছাড়া তোমার ছেলে যে অসম্পূর্ণ। মৌসুমী চৌধুরী চোখ রাঙিয়ে তীব্র মেজাজে প্রশ্ন ছুড়ে দিলেন, তুই যদি এতটাই অসম্পূর্ণ তবে মেয়েটার সাথে সকালে ওইরকম বিহেভিয়ার করেছিলে কেন? কোথাও যেতে দেব না আমি আমার বৌমাকে। কিন্তু কে শুনে কার কথা? সে আলতো করে মৌসুমী চৌধুরীকে একপাশে সরিয়ে দিয়ে হনহন করে রুমের ভেতরে ঢুকে পড়ল। বিছানার একপাশে চুলগুলো এলোমেলো করে পরম শান্তিতে ঘুমিয়ে আছে তার পুতুলের মতো বউটা। চোখের কোণে এখনো কান্নার শুকিয়ে যাওয়ার স্পষ্টতা। উজান আর কারো বারণ বা নিষেধাজ্ঞা তোয়াক্কা করল না। সে সোজা বিছানার কাছে গিয়ে হাঁটু কেড়ে বসল। পরম মমতাই মৌয়ের গায়ের ওপরে ছড়িয়ে থাকা ওড়নাটা টেনে সুন্দর করে জড়িয়ে দিল। কপালের ওপরে জমে থাকা এলোমেলো চুলগুলো আলতো করে সরিয়ে দিল। তারপর কোনো সুযোগ না দিয়ে এক ঝটকায় বাহু ডোরে বেঁধে মৌকে পেছন থেকে সোজা নিজের চওড়া বুকে তুলে নিল। উজান নিজেও বউকে বুকের একদম গভীরের গহীনে লেপ্টে ধরে মায়ের রুমের দরজা অতিক্রম করতে করতে দাপটে কণ্ঠে আওড়ালো, বউকে ছাড়া উজান চৌধুরী এক সেকেন্ডও শান্তিতে থাকতে পারে না। আর তার বউকে সে কখন আদরে রাখবে আর কখন শাসন করবে সেটা সম্পূর্ণ তার নিজের ব্যাপার। এই জন্য অন্য কারো কাছ থেকে কোনো অ্যাডভাইস উজান চৌধুরী কোনোদিন নেবে না, শুনবেও না।